সবচেয়ে মজার প্যারাডক্সটা আসলে এখানেই, কিভাবে কিছুই না থেকে সবকিছু হয়ে উঠতে পারে। সংখ্যাতত্ত্বের বিশাল জগতে শূন্যকে কিন্তু আমরা একটা আন্ডারডগ হিরো বলতে পারি। একটু ভাবলে অবাক লাগে, একসময় এই শূন্যের কোনো নামই ছিল না। এটা ছিল শুধুই একটা চিহ্ন, যেটা কোনো ফাঁকা জায়গা পূরণ করতে ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে এই নামহীন চিহ্নটাই কিভাবে যেন আমাদের পুরো ডিজিটাল ইউনিভার্সের প্রধান আর্কিটেক্ট হয়ে উঠল। এই অসাধারণ যাত্রার শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল, চলুন সেটা একটু ফ্ল্যাশব্যাক করে দেখা যাক। শুরুতেই আমরা চলে যাব ইতিহাসের পাতা থেকে শূন্যের জন্মের একদম শুরুর দিককার গল্পে। ইতিহাস ঘাঁটলে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করবেন। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা। মেসোপটেমিয়ার সুমেরীয়রা যখন তাদের কর আদায়ের রসিদ বা হিসাব নিকাশ রাখত, তখন কাদামাটির ট্যাবলেটে ফাঁকা স্থান বোঝাতে তারা দুটো বাঁকা দাগ বা ডাবল ওয়েজ ব্যবহার করত। হিসাবরক্ষণের একদম শুরুর দিকের উপায় ছিল এটাই। এরপর যদি ১৮০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে তাকাই, প্রাচীন মিশরে বড় বড় স্থাপত্য বা পিরামিড বানানোর সময় নেফার নামের একটা হায়ারোগ্লিফিক প্রতীক ব্যবহার করা হতো। এই নেফার মানে ছিল জিরো লেভেল বা বেস লাইন। আবার এরও অনেক পরে ৪০০ খ্রিস্টাব্দের দিকে প্রাচীন মায়ান সভ্যতায় কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে শূন্যের একটা ধারণা তৈরি হয়েছিল। তারা তাদের জটিল ক্যালেন্ডারে শূন্য বোঝাতে একটা শামুক বা শঙ্খের মতো প্রতীক ব্যবহার করত। তো এইসব জায়গাতেই কিন্তু শূন্যের ব্যবহার ছিল একেবারেই প্রাইমারি, মানে স্রেফ একটা প্লেস হোল্ডার বা ফাঁকা জায়গা পূরণ করার একটা টুল হিসেবেই এটাকে দেখা হতো। কিন্তু শূন্যের আসল বিপ্লব বা গাণিতিক রূপান্তরটা ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়, আর সেটা হলো আমাদের প্রাচীন ভারতবর্ষে। প্রাচীনকালের প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাধারার পার্থক্যটা কিন্তু এখানে দারুণভাবে বোঝা যায়। প্রাচীন গ্রিকরা, স্পেশালি অ্যারিস্টটলের মতো বড় বড় দার্শনিকরা, এই শূন্যতা বা ভয়ের জিনিসটাকে রীতিমতো ভয় পেতেন। তাদের যে পারফেক্ট জ্যামিতিক নিয়মকানুন ছিল, সেখানে শূন্যের কোনো জায়গাই ছিল না। তারা ভাবতেন শূন্য মানে হলো চরম বিশৃঙ্খলা, একটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিংলি এর ঠিক উল্টো চিত্র ছিল প্রাচ্যের দর্শনে। বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ ধর্মে শূন্যতা বা শূন্যতাকে খুব সহজেই পরম সাদরে গ্রহণ করা হয়েছিল। তাদের কাছে শূন্যতা মানে স্রেফ কিছুই না এমনটা ছিল না, বরং এটা ছিল অসীম সম্ভাবনার একটা গভীর দার্শনিক অবস্থা, একটা পূর্ণতা আর মুক্তির প্রতীক। ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? একটা ভীষণ গভীর দার্শনিক ধারণা কিভাবে পুরোপুরি গাণিতিক রূপ পেয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ালো। সংস্কৃত শব্দ শূন্য, যার মানে হলো খালি বা কিছুই না। এই কনসেপ্টটা যখন ইসলামিক গোল্ডেন এজের সময় আরব বিশ্বে পৌঁছলো, তখন এর নাম হয়ে গেল সিফর। এরপর বাণিজ্যের হাত ধরে এই সিফর শব্দটাই ইউরোপে পাড়ি জমালো। ইটালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চির মাধ্যমে প্রথমে এটা হলো জেফিরাম, এবং বিবর্তিত হতে হতে শেষমেশ আমরা পেলাম আমাদের আজকের আধুনিক জিরো। এটা কিন্তু শুধু একটা শব্দের পরিবর্তন নয়, বরং মানুষের চিন্তাধারার একটা গ্লোবাল জার্নির অসাধারণ প্রমাণ। ঠিক ওই সময়টাতেই আসলে যুগান্তকারী ঘটনাটা ঘটেছিল, যখন শূন্য আক্ষরিক অর্থে একটা পূর্ণাঙ্গ সংখ্যা হিসেবে আত্মপ্রকাশ করে। সময়টা ৬২৮ খ্রিস্টাব্দ। ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতবিদ ব্রহ্মগুপ্ত তার ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত বইয়ে শূন্যের জন্য একদম সুনির্দিষ্ট কিছু গাণিতিক নিয়মাবলী লিখে ফেলেন। তিনি দেখালেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, আবার শূন্য থেকে কোনো নেগেটিভ নাম্বার বিয়োগ করলে ফলাফল পজিটিভ হয়ে যায়। শুধু তাই নয়, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে সেটাও শূন্য হয়ে যায়। ব্রহ্মগুপ্তের দেওয়াই দুর্দান্ত নিয়মগুলোই কিন্তু শূন্যকে একটা বিমূর্ত দর্শন থেকে তুলে এনে একটা পারফেক্ট আর শক্তিশালী গাণিতিক হাতিয়ারে পরিণত করেছিল। আর বলতে গেলে এটাই হলো আমাদের আধুনিক গণিতের মূল ভিত্তি। তবে এই শূন্যের জার্নিটা যে সবসময় খুব মসৃণ ছিল তা কিন্তু নয়। ইতিহাসের এই ঘটনাটা শুনলে হয়তো আপনাদের একটু হাসিই পাবে। ১২৫৯ খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স শহরের কর্তৃপক্ষ ব্যাংকারদের জন্য এই শূন্যের ব্যবহার রীতিমতো নিষিদ্ধ ঘোষণা করে বসল। ভাবা যায়, তাদের চোখে শূন্য ছিল একটা সন্দেহজনক কাফের সংখ্যা। কর্তৃপক্ষের আসলে ভয় ছিল যে শূন্য ব্যবহার করে খুব সহজেই আর্থিক জালিয়াতি বা ফ্রড করা সম্ভব। মানে কেউ চাইলে খুব সহজেই যে কোনো একটা অঙ্কের পাশে একটা শূন্য বসিয়ে দিয়ে তার মান বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই আজগুবি ভয়ের কারণেই তারা এই জাদুকরী শূন্যকে ব্যান করে দিয়েছিল। এরপর মানুষ যখন গাণিতিক সীমানাকে আরও একটু পুশ করার চেষ্টা করল, তখন এই শূন্যই আবার এক বিশাল গাণিতিক বিশৃঙ্খলার জন্ম দিল। চলুন দেখি শূন্য দিয়ে ভাগের নিয়ম ভাঙার খেলাটা আসলে কেমন। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞেস করি ৩ তৈরি করতে ঠিক কয়টি শূন্যের প্রয়োজন? শূন্য দিয়ে কি আদৌ কোনো সংখ্যা তৈরি করা সম্ভব? এর সোজাসাপটা উত্তর হলো একেবারেই না। আপনি যতই চেষ্টা করুন না কেন, হাজার হাজার এমনকি লক্ষ কোটি শূন্য একসাথে যোগ করলেও তার যোগফল কখনোই ৩ বা অন্য কোনো সংখ্যা হবে না। আর ঠিক এই লজিকের কারণেই সাধারণ পাটিগণিতে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করাটা যৌক্তিকভাবেই অসম্ভব। গণিতের ভাষায় একে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এটা এমন একটা গাণিতিক দেয়াল যেটা কোনোভাবেই টপকে যাওয়া যায় না। ব্যাপারটা গাণিতিকভাবে ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা যাক। ধরুন আমরা যদি গাণিতিকভাবে শূন্য দিয়ে ভাগ করার অনুমতি দিয়েও দিই, তাহলে আসলে কি ঘটবে? প্রথম ধাপে দেখুন, যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে তার শূন্য হয়, রাইট? এরপর দ্বিতীয় ধাপে একটা সংখ্যাকে তার বিপরীত বা ইনভার্স দিয়ে গুণ করলে সবসময় 1 হয়। যেমন 5কে 1/5 দিয়ে গুণ করলে আমরা 1 পাই।
এখন তৃতীয় ধাপে এসে যদি আমরা শূন্যের বিপরীত হিসেবে 1/0কে ধরে নিই এবং একে শূন্য দিয়ে গুণ করি, তাহলে গাণিতিক নিয়ম অনুযায়ী এর ফলাফল একই সাথে 0 এবং 1 উভয়ই হতে হবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো চতুর্থ ধাপে এসে 1 সমান 0 হয়ে যাচ্ছে, আর 1 যদি 0 সমান হয় তাহলে 2 সমান 0 হবে, 3 সমান 0 হবে। মানে পুরো সংখ্যা পদ্ধতিটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে আর স্রেফ একটা মাত্র বিন্দুতে এসে পৌঁছাবে। বুঝতেই পারছেন শূন্য কিভাবে পুরো গাণিতিক সিস্টেমটাকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই গাণিতিক ভুলের পরিণতি বাস্তব জীবনে কতটা ভয়াবহ হতে পারে তার একটা ক্লাসিক উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে। এই গাণিতিক অসম্ভবকে কম্পিউটারের ভাষায় রূপ দিতে গিয়ে একবার রীতিমতো বড়সড় একটা বিপর্যয় ঘটে গিয়েছিল। 1997 সালের কথা। মার্কিন নৌবাহিনীর একটা অত্যাধুনিক $1 বিলিয়ন মূল্যের যুদ্ধজাহাজ ছিল, নাম USS ইয়র্কটাউন। মাঝ সমুদ্রে হঠাৎ করে সেই বিশাল জাহাজটা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। কেন জানেন? কারণটা শুনলে অবাক হবেন। জাহাজের কম্পিউটার ডেটাবেসে তৈরি হওয়া স্রেফ একটা মাত্র /0 বা শূন্য দ্বারা বিভাজন ত্রুটি। সিস্টেম এমন একটা কাজ করার চেষ্টা করছিল যা গাণিতিকভাবে একেবারেই অসম্ভব, আর তার ফলেই $1 বিলিয়ন ওই জাহাজের ইঞ্জিন মাঝসাগরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিমূর্ত গণিত আর তার অদ্ভুত সব নিয়মকানুন তো অনেক হলো। এবার চলুন আমরা বাস্তব ভৌত বিজ্ঞানের জগতে শূন্যের অবস্থানটা একটু দেখি। বিজ্ঞানের দুনিয়ায় শূন্যের আরেকটা দারুণ রূপ হলো অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য। কেলভিন স্কেলে এই তাপমাত্রা হলো 0 কেলভিন, যা আমাদের পরিচিত সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রির সমান। এটা আসলে তাপগতিবিদ্যার একদম চূড়ান্ত একটা লিমিট। এই তাপমাত্রায় পৌঁছালে পরমাণু আর অণুগুলোর সমস্ত গতি বা নড়াচড়া পুরোপুরি থেমে যায়। শক্তি বা তাপ বলতে আর কিছুরই অস্তিত্ব থাকে না। আমাদের এই মহাবিশ্বের নিয়ম অনুযায়ী এর চেয়ে শীতল বা ঠান্ডা আর কোনো কিছুই হওয়া সম্ভব নয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চরম শীতল অবস্থায় গেলে পদার্থের অদ্ভুত সব আচরণ দেখা যায়। পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায় পদার্থ বোস-আইনস্টাইন কন্ডেনসেট নামের সম্পূর্ণ নতুন একটা অবস্থায় পৌঁছে যায়। এত তীব্র ঠান্ডায় কণাগুলো তাদের আলাদা আলাদা অস্তিত্ব একেবারে হারিয়ে ফেলে এবং সবাই মিলে একসাথে একটা সিঙ্গেল কোয়ান্টাম সত্তা হিসেবে আচরণ করতে শুরু করে। পরম শূন্যের কাছাকাছি পৌঁছানোর এই যে নিরন্তর চেষ্টা, এটাই কিন্তু আজকের সুপারকন্ডাক্টর আর অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ফিউচারিস্টিক প্রযুক্তির রাস্তা খুলে দিয়েছে। শূন্য এখানে শুধু অভাব নয়, বরং অসীম ক্ষমতার এক অবিশ্বাস্য উৎস। আর সবশেষে শূন্য আবারও বিশ্বজয়ের মিশনে ফিরে এসেছে, তবে এবার একেবারে নতুন একটা অবতারে, বাইনারি লজিকের মাধ্যমে। আজকে আমরা যে কম্পিউটার, স্মার্টফোন বা ডিজিটাল কমিউনিকেশন ব্যবহার করছি, এর সব কিছুরই ভাষা হলো ওই 1 এবং 0। এখানে 1 মানে হলো বিদ্যুতের উপস্থিতি বা অন অবস্থা, আর 0 মানে হলো বিদ্যুতের অনুপস্থিতি অর্থাৎ অফ অবস্থা। একটু ভেবে দেখুন, এই কিছু থাকা আর কিছুই না থাকার যে অবিরাম খেলা, এটাই কিন্তু আজ পুরো ডিজিটাল দুনিয়াকে বাঁচিয়ে রেখেছে। শূন্য ছাড়া আধুনিক এই প্রযুক্তিগত দুনিয়ার কোনো অস্তিত্বই আজ থাকতো না। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। শূন্য কি নিছকই আমাদের মানব মস্তিষ্কের একটা গাণিতিক আবিষ্কার, নাকি এটা আসলে এই মহাবিশ্বের বিশাল বুননের মধ্যে লুকিয়ে থাকা একটা মৌলিক স্থাপত্য যা আমরা কেবল খুঁজে বের করেছি? কিছুই না হয়েও শূন্য আমাদের বাস্তবতার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে তা এক কথায় অবিশ্বাস্য। এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ আপনাদের ভাবনার জগতেই রেখে দিলাম। আশা করছি শূন্যের এই অভাবনীয় ক্ষমতা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবাতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।